গল্পের নাম পরিযান। লেখিকা ইশরাত রহমান সানজিদা। গল্পের সপ্তম পর্ব। কাইল রাইতে ভালা পোলা ঘুমালো, সকালে আর উঠল না। অহন বউ পোলাপান খাইব কি? সব তোর বউর লাইগা হইছে। অলক্ষী, এই সংসার টিকব না সেহরান, টিকব না। শায়ের ধমকে মহিলাটিকে বের করে দিল। অতঃপর নিজের ঘরের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে পরী। ছলছল নয়নে সে শায়েরের দিকে তাকিয়ে আছে। তবে সেখানে না দাঁড়িয়ে ঘরের ভেতরে চলে গেল। শায়ের বুঝে গেল এতক্ষণের সব কথাই পরীর কানে গিয়েছে। সে দ্রুত ঘরে গিয়ে পরীর হাত টেনে ধরল। অতঃপর পরী কাঁদছে দেখে ওকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল সে। নারী যখন খুব বেশি কষ্ট পায় তখন কাদার জন্য একটা বুক খোঁজে, যেখানে নিজের সব কষ্ট ঢেলে দিতে পারে, অশ্রু বিসর্জন দিয়ে ক্ষান্ত হতে পারে। একটা বিশ্বাসী স্নিগ্ধ মানুষের বুকে অশ্রু ঢালতে পারলেই সে নারীর কষ্ট লাঘব হয়। তেমনি পরী নির্ভয় অশ্রু বিসর্জন দিচ্ছে শায়েরের বুকে। শায়ের দুহাতে আগলে ধরেছে তার অর্ধাঙ্গিনীকে। মহিলাটির কথায় পরী কষ্ট পেয়েছে খুব। খারাপ লাগারই কথা। সবে মাত্র বিয়ে হয়েছে, এখনো সংসার পাতানো হল না, তার আগেই ভাঙ্গার কথা বলছে। একটা সুখী সংসার কেমন হয় তা পরী সোনালীর সেই খাতায় পড়েছে। কিভাবে সোনালী রাখালের সাথে ছোট্ট সংসার গড়ে তুলবে তা ব্যক্ত করেছিল খাতায়। পরীর ধারণাও সেখানকার। কিন্তু ওই মহিলাটি শুরুতেই সব চুরমার করার কথা বলছে। এজন্য ব্যথিত হয়ে নয়ন জলে ভাসছে পরী। শায়ের কিছুক্ষণ পরীকে আলিঙ্গন করে নিজের দিকে ফেরাল। আপন হস্তে পরীর চোখের পানি মুছে দিয়ে বলে, আপনি না সাহসী? আপনার মন না শক্ত? তাহলে এভাবে বাচ্চাদের মতো কাঁদছেন কেন? উনি কি বলে গেলেন? আমি কি সত্যিই? মুখে হাত দিয়ে কথা আটকে দিল শায়ের। তারপর গালে আলতো করে হাত রেখে বলল, মানুষের কথায় নিজের চরিত্রকে বিচার করবেন না। নিজের মানসিকতা দিয়ে নিজের চরিত্রকে দেখুন, জানুন। পরের কথায় চোখের জল ফেলবেন না, কষ্ট পাবেন না। উনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে আপনার আর আমার মাঝে কেন এত দূরত্ব? বলুন। সেটা তো আমার জন্যই, তাই না? আমিই পারি না কাউকে আপন করে নিতে। সেজন্যই তো উনি আমাকে এসব বলে গেছেন। দ্বিতীয়বারের মতো পরীকে জড়িয়ে নিল শায়ের। তার করা ভুলটা পরী নিজের মাথায় নিয়েছে। শায়েরই ইচ্ছা করে দূরে থেকেছে। আসলো রূপালীর কথাগুলো শোনার পর শায়ের ভেবেছে সত্যিই সে পরীর যোগ্য নয়, তাই সে দূরে থেকেছে। কিন্তু পরী যে তাকে অতি সন্নিকটে চায় তা শায়েরের জানা ছিল না। শায়ের বলল, আমাকে ক্ষমা করুন পরিযান। ভুলটা আমারই। আমার থেকে আপনার দূরত্ব বাড়বে না কোনো দিন। কথা দিলাম, আমি দূরে থাকলেও আমার রুহু সবসময় আপনার কাছে থাকবে। পরী নিজেও শক্ত করে ধরে শায়েরকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি সম্পূর্ণ একা হয়ে যাব আপনি না থাকলে। আমাকে একা ফেলে কোথাও যাবেন না। আমি শুধু ছোট্ট একটা সংসার চাই, এছাড়া আর কিছু চাই না আমি। আপনি যা চাইছেন তাই হবে। এবার কান্না বন্ধ করুন। পরী কান্না থামালেও শায়েরকে ছাড়ল না। আষ্টেপৃষ্ঠে ধরে রাখে। পরীর এহেম কাণ্ড দেখে শায়ের হেসে ফেলল। বলল, ছাড়বেন না আমাকে? আজ থেকে কাজে যেতে হবে। আজকে যাওয়ার দরকার নেই, কাল থেকে যাইয়েন। কেন? আজকে আমার মন খারাপ। আপনি চলে গেলে মন আরও খারাপ হয়ে যাবে। আবারও হাসে শায়ের। আরেকটু গভীরতার সাথে আলিঙ্গন করে পরীকে। শায়ের কিছু বলতে যাবে তখনই খুসিনার গলার আওয়াজ ভেসে আসে। শায়ের পরী দুজনেই তড়িঘড়ি করে দুপাশে সরে দাঁড়ায়। খুসিনা ঘরে এসে বলে, হ্যাঁ রে সেহরান, তুই নতুন বউ রে লইয়া ফকিরারে দিয়া ঝাড়া দিয়া আনো।
শায়ের গলা খাকারি দিয়ে বলে, ফকির। কেন? কেউর নজর পড়ছে। দেহস না ওই বেডি কি কইয়া গেল? আমার ভালা ঠেকতাছে না, তুই বিকালে বৌড়ে লইয়া উসমান ফকিরের কাছে যাইস। আচ্ছা যাব। তুমি এখন যাও। তুই তো আরতে যাবি কইলি। তা যাবি না? আজকে না কাল থেকে যাব। খুসিনা মাথা নাড়তে নাড়তে চলে গেল। শায়ের আবার পরীর কাছে এসে বলল, মন খারাপ যেন করতে না দেখি। বিকেলে গ্রাম ঘুরতে নিয়ে যাব। দেখবেন ভালো লাগবে। ফুপু যে ফকিরের কথা বলল, কুসংস্কারে আমি বিশ্বাস করি না। আমি থাকলেই আপনার উপর থেকে নজর কেটে যাবে। শায়ের পরীকে রেখে আরতে যায়নি। ঘরে বসেই পায়চারি করেছে। সকালের নাস্তা সেরে তার কিছুক্ষণ পরেই খুসিনার সাথে রান্না করতে গেল পরী। প্রতিদিন রান্না করতে করতে খুসিনা তার নিজের জীবন কাহিনী শোনায়। বিয়ের কয়েক বছর পরই তার স্বামী মারা যায়। তার ছেলের বয়স তখন 4 বছর। স্বামী গৃহ থেকে বঞ্চিত হয়ে সে বড় ভাই সাখাওয়াত মানে শায়েরের বাবার কাছে আশ্রয় নেন। বাকি 3 ভাইয়েরা বউদের কথাতে খুসিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারাই বা কী করবে? অভাবের সংসার নিয়ে নিজেরাই টানাপোড়েনে আছে। শায়ের তখন 7 বছরের বালক। দুর্ভাগ্যবশত শায়েরের মা মারা যান এবং একই বছরে খুসিনার ছেলে পানিতে পড়ে মারা যায়। পুত্র শোক কাটাতে শায়েরকে তিনি নিজ সন্তানের মতো আগলে রাখেন। বড় করে তোলেন শায়েরকে। সেই থেকেই শায়ের ফুপু ভক্ত। সাখাওয়াত মারা যাওয়ার পর শায়ের নিজেই পরিবারের হাল ধরে। কাজের জন্য দূর দেশে পাড়ি জমায়। প্রতি মাসে খুসিনার খরচ পাঠালেও সে আসে না। বছরে 2 কি 3 বার আসে। তবে এখন খুসিনা ভীষণ খুশি। শায়ের এখন থেকে এখানেই থাকবে। সে প্রতিদিন শায়েরকে দেখতে পাবে। এতেই তিনি খুশি। পরী ফুপুর পাশে বসে বসে রান্না শিখছে। খুব মন দিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে আছে। রান্না তাকে শিখতেই হবে। রান্না শেষ হতেই ফুপু পরীকে গোসলে যেতে বলল। সিঁদুর রঙা শাড়ি আর গামছা হাতে পরী কলপারে গেল। টিন দিয়ে চারিদিক বেড়া দেওয়াতে বেশ সুবিধা হয়েছে। কলপারের দরজা খুলতেই চমকে ওঠে পরী। শায়ের সবে নিজের গামছাটা দড়িতে রেখেছে। পরী বলে উঠল, আমি পরে আসব। দাঁড়ান, আপনি আগে গোসল করুন। আমি পরে করব। না, আপনি আগে এসেছেন, আপনিই আগে গোসল করুন। শায়ের পরীর হাত টেনে ভেতরে এনে বলে, আমি বালতি ভরে দিচ্ছি। আপনি আগে গোসল করুন। পরী চুপচাপ দাঁড়িয়ে রইল। শায়ের কল চেপে বালতি ভরল। তারপর চলে গেল। দরজা আটকে দিয়ে গোসল করে নেয় পরী। অতঃপর গায়ে শাড়ি জড়িয়ে ভেজা চুলে গামছা পেঁচিয়ে বাইরে আসে। ধোয়া শাড়িটা রোদে মেলতে গেল। খোলা বারান্দায় বসে আছে শায়ের। সদ্য গোসল করা পরীকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল সে। ফর্সা শরীরে যেন লাল রংটা একটু বেশিই শোভা পায়। পানিতে শাড়ির কিছু কিছু অংশ ভিজে গেছে, যেখানটা উন্মুক্ত দেখাচ্ছে। দৃশ্যটা সুমধুর লাগছে শায়েরের কাছে। অপলক দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে আছে শায়ের। নিজের কাজ শেষ করে পরী এগোলো ঘরের দিকে। শায়েরকে এখনো বসে থাকতে দেখে বলে, আপনি এখন গোসলে যান। আমার হয়ে গেছে। কিন্তু আমার হয়নি। কি? আপনাকে দেখা। কি? পরীর মৃদু চিৎকারে হুঁশ ফিরল শায়েরের। চট জলদি দাঁড়িয়ে বলল, কিছু না, আমি যাচ্ছি। দ্রুত পদে শায়ের প্রস্থান করে। পরী কিছু বুঝল না, চেষ্টাও করল না, কারণ নামাজের সময় পার হয়ে যাচ্ছে। বিকেলে সূর্যের তেজ অনেকটাই কমে আসে। পশ্চিমে ডুবতে শুরু করে উত্তপ্ত দিবাকর। শীত কমতে শুরু করছে।
আর কিছুদিন পর বসন্ত এসে উকি দিবে। গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাবে। তখন প্রকৃতির আমেজটাই অন্যরকম থাকবে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক দম্পতি। তারা আর কেউ নয়, শায়ের আর পরী। মন ভালো রাখার জন্য ঘোরাঘুরির প্রয়োজন। তাই পরীকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে শায়ের। নেকাবের আড়ালে থাকা পরীর চোখ দুটো সব দেখছে। পথে অনেকের সাথে কথা বলেছে। পরীকে পরিচয় করিয়ে দিয়েছে। পরী নিজেও পরিচিত হয়েছে। এই প্রথম সে এভাবে গ্রাম দেখতে বের হয়েছে। আগে সে রাতের অন্ধকারে গ্রাম দেখত। এখন দিনের আলোতে চারিদিক দেখতে বড়ই ভালো লাগছে। সন্ধ্যার আগেই বাড়ি ফিরল ওরা। চম্পা বারান্দায় বসেছিল। শায়েরকে পরীর হাত ধরে আসতে দেখে নড়েচড়ে বসে। ওই হাতটা চম্পার ধরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজ পরী ধরে আছে। হেরোনা সারাদিনের কাজ শেষ করে পুকুর থেকে গোসল করে আসল। চম্পাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে দৃষ্টি অনুসরণ করে সেও তাকাল শায়েরের দিকে। ভেজা শরীরটা যেন জ্বলে উঠল ওনার। চম্পাকে ধমক দিয়ে বললেন, সন্ধ্যার সময় এইখানে কি করস? যা ঘরে। চম্পা উঠে দাঁড়িয়ে বলে, আমার জীবন শেষ কইরা দিয়া এখন কথা কও তুমি? তোরে অনেক বড় ঘরে বিয়া দিমু। তুই সুখী হবি। ওই এতিম পোলার আছে কি আর তোরে দিব কি? চম্পা চাপা রাগ নিয়ে বলে, সুন্দর একখান মন আছে তার। কিছু না দিতে পারলেও ভালোবাসা দিতে পারত। তুমি আগে হিংসায় জ্বলতা, এখন আমি জ্বলি। চম্পা রাগে ফুঁসতে ফুঁসতে ঘরের ভেতরে চলে গেল। হেরোনা মেয়েকে গালমন্দ করতে করতে কাপড় বদলাতে চলে গেলেন। বারবার মেয়ের মুখে সেহরান সেহরান শুনতে ভালো লাগে না তার। ছেলেটার এখন বিয়ে হয়েছে, তবুও তার নাম জপছে মেয়ে। মনে মনে শায়েরকে কটু কথা বলতে ভুলল না সে। সন্ধ্যার আসরে গল্প জমাচ্ছেন খুসিনা। তবে আজ তিনি পরী আর শায়েরের সাথে গল্প করছেন। এ কথা সে কথা বাজে বকবক করছেন। পরী গালে হাত রেখে তা শুনছে। তার ফাঁকে ফাঁকে শায়েরের দিকে তাকাচ্ছে। শায়েরের চেহারায় কেমন উদাস উদাস ভাব। দেখে বোঝা যাচ্ছে সে ফুপুর কথাতে মন বসাতে পারছে না। পরী ঠোঁট টিপে হাসল। পাশের বাড়ির একজন মহিলা ঘরে এলো। খুসিনাকে উদ্দেশ্য করে বলল, ও ফুপু তোমারে মায় কহন যাইতে কইছে। তুমি এখনও বইয়া আছো। তারপর তিনি শায়ের আর পরীর দিকে তাকিয়ে হেসে বলল, তুমিও না ফুপু। সেহরান নতুন বিয়া করছে। কই ওগো একটু একলা সময় দিবা তা না? আমি হইলে সন্ধ্যার পর দুইজনে ঘরে তালা দিয়া চইলা যাইতাম। মহিলাটির লাগামহীন কথাবার্তা শুনে গুটিয়ে গেল পরী। লজ্জা অনুভূত হতেই মাথা নুইয়ে ফেলল। এখানকার মহিলারা নির্লজ্জ। সব কথা সরাসরি বলে দেয়। বড় ছোট দেখে না তারা। খুসিনা ধমকে বললেন, মুখে লাগাম টান। আমার ভাইয়ের বেডা হয়। কথা কমাইয়া কইস। উত্তরে মহিলাটি হাসল শুধু। খুসিনা ঘর থেকে বের হতে হতে পরীকে দরজা আটকে দিতে বলল। পরী উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। আগের স্থানে এসে বসতেই শায়ের বলল, ওখানে বসেছেন কেন? আমার পাশে এসে বসুন। আমাদের তো এখন সময় কাটাতে হবে। শায়েরের মুখের হাসি দেখে পরী বুঝল সে মজা করছে। পরশু থেকে কথা বলেনি, আজকে এসেছে সময় কাটাবে। পরী এসব ভাবতে ভাবতে পালঙ্কে গিয়ে বসে রুস্থচিত্ত কণ্ঠে বলল, কাল সারাদিন এই কথা মনে ছিল কি? তখন তো দূরে দূরে থাকতেন। এখন এসেছেন সময় কাটাতে? পরীর হাত ধরে টেনে কাছে এনে দুজনের দূরত্ব ঘুচিয়ে ফেলে শায়ের। কণ্ঠ খাদে নামিয়ে বলে, ক্ষমা তো চাইলাম পরিজান। আবারও চাইব? না থাক, এতবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। হাঁপিয়ে যাবেন। আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব অন্যায় নিজের ঘাড়ে নিয়ে হাজারবার ক্ষমা চাইতে আমি প্রস্তুত।
রাতের প্রহর যত বাড়তে থাকে নিস্তব্ধতাও সমান তালে বাড়ে। থেমে যায় মানুষের কলরব। ঘুমন্ত গ্রামটাকে মৃত্যুপুরী মনে হয় তখন। তখন যে জেগে থাকে একমাত্র সেইটের পায়ে নীরবতা। শীত কমতে থাকাতে এই সময়টাতে গরম লাগছে পরীর। গায়ের কম্বলটা সরিয়ে দিল। মাথা তুলে সায়েরকে দেখে নিল। সে গভীর ঘুমে আচ্ছন্ন। পরী হাতে আরেকটু জোর দিয়ে জড়িয়ে ধরে সায়েরকে। স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল সে। হঠাৎই ঘুমটা ভেঙে গেল পরীর। কোনো স্বপ্ন দেখেনি, এমনিতেই ঘুম ভেঙেছে। একইভাবেই সারারাত ঘুমিয়ে থাকলে তো কষ্ট হবে সায়েরের। এপাশ ওপাশ ফিরতে পারবে না। তাই পরী সিদ্ধান্ত নিল নিজের বালিশে ঘুমানোর। কিন্তু সে উঠতে পারল না। সায়ের ততক্ষণে জেগে গেছে। চোখ বন্ধ রেখেই সে বলে উঠল, এমন করছেন কেন পরিজান? আমাকে একটু ঘুমাতে দিন। বলতে বলতে হাতের বাঁধন আরো শক্ত করে সায়ের। আমি আবার কি করলাম? আপনার সুবিধার জন্যই তো সরে যাচ্ছি। আমার তো আপনাকে নিয়ে ঘুমাতে সুবিধা হচ্ছে। আপনার হচ্ছে না বুঝি? পরী কথা বলল না। ওভাবেই রইল। কিছুক্ষণ পর পরী বলল, শুনেছি সত্যিকারের ভালোবাসা নাকি কাঁদায়। ভালোবাসায় চোখের পানি না ঝরলে সেই ভালোবাসা পরিপূর্ণ হয় না। আপনার কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার ভালোবাসা আপনাকে প্রতিদিন কাঁদাবে পরিজান। নিত্য নতুন ভালোবাসায় আপনি কাঁদতে প্রস্তুত হন। সুখের কান্না সবাই হাসি মুখে বরণ করে। আমিও হাসি মুখে নিলাম। আমার এই কান্না যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে মালি সাহেব। সেই দায়িত্ব আপনার। যথা আজ্ঞা পরিজান। ভালোবাসার পরিপূর্ণ রূপ হল চোখের জল। ভালোবাসা মানুষকে কাঁদায়। জীবন অনেকগুলো খণ্ডে বিভক্ত, কোনো খণ্ডে জীবনে ভালোবাসা এসে জীবনকে রঙিন করে দেয়। পরে এই রঙিন স্মৃতিগুলো বিষণ্ণতার পসরা সাজিয়ে মানবহৃদয়কে কাঁদিয়ে দেয়। আবার কিছু খণ্ডে সে সুখ পায়। তখন সুখের কান্নায় আবেগাপ্লুপাত হয়। হ্যাঁ, ভালোবাসা মানুষকে কাঁদায়। কেউ পাওয়ার খুশিতে কাঁদে আর কেউ না পাওয়ার বেদনায়। তবে সবার চাওয়া একটাই থাকে, দিন শেষে যেন প্রিয় মানুষটার বুকে মাথা রেখে চোখের জল ফেলতে পারে। সকাল সকাল আরতে চলে গেছে সায়ের। আজকে ওর কাজের প্রথম দিন। পরী উঠোনে দেওয়া দরজা পর্যন্ত সায়েরকে এগিয়ে দিয়ে আসে। ঘরে এসে পরী শূন্যতা অনুভব করে। সেটা যে তার স্বামীর জন্য। এখন থেকে রোজ সায়েরের আসার অপেক্ষা করবে পরী। কিছু অপেক্ষা অত্যন্ত মিষ্টি, যা উপভোগ করার অনুভূতি অসাধারণ। ফুপুর সাথে কাজে কর্মে আর গল্প করেই সারাদিন কাটাতে হবে পরীকে। নিজের কাজগুলো তাই তাড়াতাড়ি শেষ করল পরী। দুপুরে গোসলের জন্য কলপারে যেতে উদ্যত হতেই চামেলি এলো। পরীকে দেখে বলে, নতুন ভাবি নাইতে যাও? পরী হেসে বলল, হ্যাঁ। ওহহ, আমার লগে পুকুরে যাইবা? না, পুকুরে যাওয়া মানা আমার। তোমার ভাই যেতে বারণ করেছে। আরে নতুন ভাবি পুকুরে কেউ যায় না। আমাগো ঘরের পিছনে পুকুরটা। আমরা বাড়ির মানুষ যাই খালি। আব্বা আর কাকারা তো খেতে গেছে। আইব সন্ধ্যার পর। আহো তুমি আর আমি যাই। মজা হইব। চামেলির কথা শুনে হাসল পরী। তারও ইচ্ছা করে পুকুরে সাঁতার কাটতে। কিন্তু সায়ের মানা করেছে, তাই সে যাবে না বলে। খুশি নাও পরীকে একবার পুকুরে যেতে বলে। শ্বশুরবাড়ির কোথায় কি আছে তা দেখতে হবে না? পরী ভাবল সায়ের তো এখন বাড়িতে নেই। সে কোথায় গোসল করছে তা তো সায়ের দেখবে না। একদিন পুকুরে গেলে কিছু হবে না। বাড়িতে থাকতে স্বাধীনতা পায়নি। এখানে অন্তত মালার মতো কেউ বকবে না। কাপড় রেখে গামছা নিয়ে পরী চামেলির পিছন পিছন গেল। বড় ঘোমটা টেনে এদিক ওদিক তাকাতে তাকাতে গেল পরী।
পুকুর ঘাটে গিয়ে ভালো করে চারিদিক দেখে নিল সে। চারিদিক ঝোপঝাড়, কলাগাছ আর কলাগাছ। তাছাড়া পুকুরে আসতে হলে বাড়ির ভেতর দিয়ে ছাড়া আসার কোনো কায়দা নেই। চম্পা সবে পুকুরে গোসলে নেমেছে। পরী আর চামেলিকে দেখে অবাক হল সে। রাগান্বিত কণ্ঠে চামেলিকে বলে, তুই নতুন ভাবিরে এইখানে আনছস কেন? সেহরান ভাই মানা করছে না নতুন ভাবিরে নিয়া বাইরে যাইতে? আমাগো পুকুরে তো কেউ আহে না আপা, হের লাইগা নিয়া আইলাম। চম্পার ভালো লাগল না চামেলির জবাব। পরী বেশ বুঝতে পারল যে চম্পা তাকে দেখে রাগ করছে। রাগ করাটাই স্বাভাবিক, তাই পরী কিছু বলে না। চম্পা দ্রুত উঠে চলে গেল। চামেলি পুকুরে নামতে নামতে বলল, নতুন ভাবি সাবধানে নামেন, ঘাট কিন্তু পিছলা। পরী তাই সাবধানে নামল। দুটো খেজুর গাছ পাশাপাশি রেখে ঘাট বানানো হয়েছে। বহুদিন পানিতে ডুবে থাকার কারণে গাছ দুটোতে শেওলা ধরে গেছে, যার ফলে পিচ্ছিল হয়ে গেছে। তাই দেখে শুনে পা ফেলছে পরী। পুকুরের পানিতে শরীর ভেজাতে বেশ লাগল পরীর। বেশিক্ষণ সাঁতার কাটল না সে। তাড়াতাড়ি উঠতে হবে। চামেলি আগে উঠে এলো, কিন্তু পরী উঠতে গিয়ে পড়ল বিপাকে। হাত ফসকে সাবানটা পড়ে গেল পানিতে। পরী চামেলিকে ডেকে বলল, সাবানটা পানিতে পড়ে গেছে চামেলি, এবার কি হবে? ডুব দিয়া খোঁজো, পাইয়া যাইবা। আমার কতবার সাবান হারাইছে, হাতরাইলে পাইয়া যাইবা। ডুব দেও। চামেলির কথা মতো পরী আবার পানিতে নামল। ডুব দিয়ে সাবান খোঁজার চেষ্টা করল। পানির নিচে কতক্ষণ আর দম আটকে থাকা যায়? সাবান না পেয়ে পরী পানির উপরে এসে বড় করে দম ছাড়ল। তবে সাথে সাথে দম আটকে আসার উপক্রম হল, কারণ চামেলির জায়গাতে স্বয়ং সায়ের দাঁড়িয়ে আছে। পরনে তার গেঞ্জি আর লুঙ্গি, হাঁটু পর্যন্ত উঠিয়ে গিট্টু দেওয়া তার লুঙ্গিটা। মনে হচ্ছে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এসেছে সায়ের। সাহসী পরী স্বামীর ভয়ে ঢোক গিলল। সায়ের পরীকে বারবার বাইরে যেতে নিষেধ করে দিয়েছে। সায়ের বাড়িতে না থাকলে তো একেবারেই পরীর বাইরে যাওয়া নিষিদ্ধ। সায়েরের হাতে একটা ছোট লাঠি দেখে পরী আরও ঘাবড়ে গেল। মারবে নাকি? সায়ের গম্ভীর কণ্ঠে বলল, আপনি পুকুরে এসেছেন কেন? আমি যাওয়ার আগে কি বলে গিয়েছিলাম মনে রাখেননি তাই না? না মানে? আসলো আজকেই এসেছি, আর কখনো আসব না কথা দিচ্ছি। আমার কথা না রেখে এখন কথা দেওয়া হচ্ছে। পরী করুণ স্বরে বলল, মাফ চাইছি, আর হবে না। উঠে আসুন। সাবান পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না তো। আপনি একটু দেখুন না খুঁজে। পরীর অসহায় মুখ দেখে সায়ের পানিতে নামল। ডুব দিয়ে মুহূর্তেই সাবানটা খুঁজে আনল। সাবান দেখে পরীর মুখে হাসি ফুটল। সায়েরের থেকে সাবানটা নিয়ে বলল, যাক অবশেষে পাওয়া গেল। এখন আর খুশি হওয়া লাগবে না। আমাকে কথা দিন আর কখনোই পুকুরে আসবেন না। আর আমি ছাড়া কারো সাথে বাড়ির বাইরে যাবেন না। আমাকে নিয়ে এত ভয়ের কি আছে মালি সাহেব? সায়ের পরীর হাতটা ধরে কাছে টেনে নিল, বলল, আমার একটি মাত্র পরিজান। আমি চাই না যে আমি ছাড়া পরিজানের দর্শন অন্য পুরুষ করুক। আপনাকে আমার কাছে খুব যত্ন করে আগলে রাখব। আপনার হাতে লাঠি দেখে ভাবলাম মারবেন বুঝি আমাকে। ভালোবেসে কাঁদতে চেয়েছেন না? লাঠি দিয়ে মেরে কাঁদাব। পরী মৃদু রাগ নিয়ে বলে, কি? সায়ের হাসল, অতঃপর পরীকে নিজ আলিঙ্গনে নিয়ে বলে, ভালোবেসে কুল পাই না আবার মারব? পার থেকে চামেলির গলা শোনা গেল, আরে সেহরান ভাই, তোমরা অহনো উঠো নাই? ঠান্ডা লাগব যে। থতমত খেয়ে পরীকে ছেড়ে দিল সায়ের। কিন্তু চামেলির ভাবান্তর নেই। বোকা মেয়েটা অত কিছুই বুঝল না। সায়ের ধমকে চামেলিকে বলল, তোর মার খেয়ে হয়নি না? দাঁড়া, আবার আসছি।
দৌড়ে চলে গেল চামেলি। একটু আগে সায়ের পুকুর পাড়ে এসে চামেলিকে দুঘা লাগিয়েছিল পরীকে ঘাটে আনার জন্য। বাড়ি ফিরে এসে সে যখন দেখল ঘরে পরী নেই তখন ফুপুকে জিজ্ঞেস করে। সায়েরকে রাগ করতে দেখে সমস্ত দোষ তিনি চামেলির উপর দিয়ে দেন, যার ফলস্বরূপ লাঠির বাড়ি চামেলির উপর পড়ে। পরীকে নিয়েই বাড়ি ফিরে এলো সায়ের। আজকে ভালোই ভালোই বেঁচে গেছে, আর এই ভুল করা যাবে না। মালার কথা মনে পড়ল পরীর। মালা সায়েরকে বলেছিল পরীকে আগলে রাখতে। সায়ের সেই চেষ্টাই করছে। ভেজা কাপড় বদলে ঘরে এলো পরী। সে সায়েরকে জিজ্ঞেস করল, আপনি আজ চলে এলেন যে? বলে গেলেন তো ফিরতে সন্ধ্যা হবে। আপনাকে দেখার আকাঙ্ক্ষা আমাকে টেনে নিয়ে এলো পরিজান। পারলাম না থাকতে। আপনি কি আমাকে একটুও মনে করেননি? আপনাকে তো ভুলিনি, তাহলে মনে পড়বে কি? একটা মানুষকে তখনই মনে পড়ে যখন তাকে ভুলে যায়। সায়ের পরীর কাছের আসার চেষ্টা করতেই খুসিনা এসে ঢুকল। মুখটা বিকৃত করে সায়ের সরে গেল। তাকে আবার আড়তে যেতে হবে। প্রতিদিন দুপুরে সে খাওয়ার জন্য আসবে। এই চুক্তিতে সে কাজে ঢুকেছে। এখন যাবে, আবার আসবে সন্ধ্যার পর। বেশিক্ষণ থাকল না সায়ের। দুপুরের খাবার শেষ করেই সে চলে গেল। পরী পরবর্তী সময়টুকু সায়েরের জন্য সে অপেক্ষা করতে লাগল। অপেক্ষা করতে করতেই সন্ধ্যা নেমে এলো। ফুপু বাড়িতে নেই। অভ্যাস মতো সে পাশের বাড়িতে গেছে। দরজায় টোকা পড়তেই খুশি হল পরী। দ্রুত দরজা খুলতে গিয়েও থেমে গেল। সায়ের বলেছিল রাতে সে যদি না ফেরে তাহলে দরজায় আওয়াজ পেলেই যাতে সে দরজা না খোলে। তাই পরী থেমে গেল। আগে জানা দরকার কে এসেছে। তাই সে জিজ্ঞেস করল, কে? অপর পাশে থেকে জবাব না পেয়ে পরী বুঝে গেল যে সায়ের আসেনি। তাহলে কে এসেছে? দরজায় কান লাগিয়ে ওপাশে উপস্থিত মানুষটার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে পরী। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আর শব্দ শোনা গেল না। পরী ভাবল বোধহয় সায়েরই এসেছে। তাকে পরীক্ষা করছে। তাই সে পরীক্ষা দিতেও প্রস্তুত হল। আবারও জিজ্ঞেস করল, পরিচয় না দিল দরজা খোলা যাবে না। যদি কথা না বলেন তাহলে চলে যান এখান থেকে। এবার জবাব এলো। মোটা কণ্ঠস্বরে একজন পুরুষ বলে উঠল, সেহরান ভাই আছে? চমকে গেল পরী। সত্যিই তো সায়ের আসেনি। তাহলে কে এলো? দরজা তো কিছুতেই খোলা যাবে না। কিন্তু ভয় সে পেল না। শত্রুকে প্রতিহত করতে পরী জানে। এই একজনকে শেষ করতে কয়েক মুহূর্তই যথেষ্ট। পরী দরজা থেকে একটু পিছিয়ে গিয়ে বলে, উনি বাড়িতে ফেরেনি, আপনি চলে যান। গেল না লোকটা। ওখানে দাঁড়িয়ে থেকে বলে, নতুন ভাবি আমি হইলাম পলাশ। আপনের দেবর, দরজাটা একটু খোলেন। আপনের লগে সাক্ষাৎ করতে আইলাম। পরী জানে না আদৌ কোনো দেবর আছে কি না। এটাকে তো কিছুতেই ঘরে আসতে দেওয়া যাবে না। পরী বলল, আপনি চলে যান। আপনার ভাই আসলো তখন আইসেন। আপাতত চলে যান। পলাশ যাইতে চাইল না। পরীকে বারবার দরজা খোলার অনুরোধ করতে লাগল। পরী জবাব দিতে দিতে হয়রান শেষে হাল ছেড়ে পালঙ্কে বসে রইল। পলাশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। তার কিছুক্ষণ বাদেই আবার দরজার কড়া নাড়ল কেউ। পরী বিরক্ত হয়ে গেল। নিশ্চয়ই পলাশ নামের লোকটা আবার এসেছে। সে রেগে বলে, এত ঘাড়ত্তারা কেন আপনি? এসেছেন কেন আবার? চলে যান। তবে এবারের গলার আওয়াজ পরিচিত পরীর। আপনি কি আমার উপর রেগে আছেন পরিজান? থতমত খেয়ে পরী দ্রুত দরজা খুলে দিল। সায়েরকে দেখে মৃদু হাসার চেষ্টা করে ঘরে আসতে দিল। সায়ের এখনও প্রশ্নসূচক দৃষ্টিতে পরীর দিকের তাকিয়ে আছে। পরী তা বুঝতে পেরে বলল,
পলাশ নামের আপনার কোনো ভাই আছে? কেন বলুন তো? সে এসেছিল আপনার খোঁজে। ভেতরের আসতে চেয়েছিল কিন্তু আমি আসতে দেইনি। সায়ের কপাল কুঁচকে এল। চিন্তিত হয়ে বলল, পলাশ বাড়ি এসেছে। আপনি চিনেন পলাশকে? চামেলির বড় ভাই পলাশ। ভালো ছেলে ও। পরী মাথা নাড়ল। সায়ের বলল, কিন্তু ওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কেন? ভালো ছেলেদের থেকে দূরে থাকবেন আর খারাপ ছেলেদের কথা তো বাদই দিলাম। তা আপনি কেমন ছেলে মালি সাহেব? আমি আপনার স্বামী পরিজান। আমি যেমনই হই না কেন আপনার বা সামাতেই হবে। পাঞ্জাবির পকেট থেকে ফুলগুচ্ছ বের করে পরীর হাতে দিল। আবারও সেই বেলি ফুল। সাদা রঙের এই ফুলটিতে মন মাতানো সুবাস থাকে। কেমন যেন নেশা ধরে যায় পরীর। নাকের কাছে ফুল নিয়ে ঘ্রাণ নিতেই মন ভালো হয়ে যায়। আপনি ফুলের নেশায় আসক্ত, আমি পরিজানের নেশায়। শায়েরের চোখে চোখ রেখে পড়ি বলে, মালি সাহেব যে নিজ হস্তে গড়েছে বাগান। এই ফুলের নেশায় আজীবন আসক্ত থাকতে চাই। একজন মানুষের সবকিছু পরিবর্তন হলেও আসক্তির পরিবর্তন কখনো হয় না। আপনি আমার সেই আসক্তি যা কখনোই পরিবর্তন হবে না পরিজান। দীর্ঘক্ষণ দৃষ্টি বিনিময় হল দুজনের। যে ঠোঁটের হাসির থেকে চোখ ফেরানো যায় না সে হাসি মারাত্মক সুন্দর। যা সামনের পুরুষটিকে প্রচণ্ড বেগে আঘাত করে যাচ্ছে। ভালোবাসা সুন্দর হলে তার দেওয়া সবকিছুই সুন্দর। আপনার হাসি সুন্দর। শুধুই সুন্দর? হাসল শায়ের। এই প্রশ্নটা পরী আরেকবার করেছিল তাকে। শায়ের সপ্তবর্ণে সেই উত্তর দিয়েছিল। কিন্তু এবার সে আর কিছু বলল না। তবে পরী বলল, আপনার হাসিও কম সুন্দর নয়। আপনার মতোই আপনার হাসি সুন্দর। পুরুষ মানুষ কখন সুন্দর হয় জানেন? কখন? একজন পুরুষ সুন্দর তখনই যখন নারী তার কাছে সুখী। তাহলে আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। শায়েরের মতে সব পুরুষ সুন্দর হয় না। চেহারায় মাধুর্য থাকলে কি মনটাও মাধুরময় থাকে? নারীকে সুখী রাখার সর্বশ্রেষ্ঠ পরিপন্থা হল পুরুষের ভালোবাসা, যাতে নেই কোনো লোভ, বিদ্বেষ, হিংসা। যে পুরুষ ভালোবাসা দ্বারা একজন নারীকে সুখী রাখতে পারে একমাত্র সেই সর্বোত্তম। সকালে পলাশ আবারও এসেছে। দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে অনবরত। তখন ঘরের দরজা বন্ধ ছিল। পলাশ ভাবছে সে শায়েরকে ডাকবে কি না। এরই মধ্যে খুসিনা চলে আসে। চুলার ছাই ফেলার জন্য ভোরেই সে ঘুম থেকে ওঠে। রান্নাঘরের যাওয়ার সময় দেখল পলাশ শায়েরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কি যেন করছে। তিনি সেদিকে এগিয়ে গিয়ে বললেন, এই হতচ্ছাড়া, তুই এই সকালে এইখানে কি করস? পলাশ চমকে ফিরে তাকাল। ফুপুকে দেখে একগাল হেসে বলল, কাইল রাইতে আইলাম নতুন ভাবি দরজা খুলল না। হের লাইগা এখন আইলাম। হেরা মনে হয় ঘুমাইতাছে। ঘুমাইব না তো কি করব? তোর মতো বলদের লাহান ঘুরব? এইখানে আইছস কেন? পলাশ যে চামেলির মতোই বোকাসোকা তা জানে ফুপু। কেউ কোনো কথা বললে তা কিছুতেই পেটে রাখতে পারে না। গড়গড় করে সব বলে দেয়। তাই সে বলে, মায় কইল সেহরান ভাই নাকি বিয়া করছে। বউ নাকি আমাগো চম্পার থাইকা মেলা সুন্দর। হের লাইগা দেখতে আইলাম। এই বলদ এত বিয়ানে কেউ বউ দেখতে আহে? যা সর। আর তোরে সেহরানোর বউ দেখতে দিব না। কেন দিব না? আমি কি মার মতো ঝগড়া করি? খুসিনা রেগে আরও দুকথা শুনিয়ে দিল। দুজনের চেঁচামেচিতে শায়ের পরীর দুজনেই জেগে গেল। শায়ের দরজা খুলে বের হতেই পলাশ সেদিকে তাকিয়ে বলে উঠল, সেহরান ভাই উঠা পড়ছে। নতুন ভাবি উঠছে কই দেহি। শায়েরের মেজাজ গরম হয়ে গেল। আরেকটু ঘুমাতে চেয়েছিল সে। কিন্তু পলাশের জন্য আর তা হল না। সে বলল, তুই এখন ঘরে যা।
ফুপু কইল তোমার বউ নাকি দেখতে দিবা না? কেন? সেটা তোর মা ও ভালো করেই জানে। যা গিয়ে জিজ্ঞেস কর। আর এখন এখান থেকে না গেলে কানের নিচে মারব। পলাশ পরিমরি করে দৌড়ে পালাল। বয়সে চম্পার ছোট সে এবং চামেলির বড়। বয়স বেশি নয়, তবে বুদ্ধি কম। যে যা বলে তাই করে। শুধু মিষ্টি খাওয়ার লোভ দেখালেই হল। বছর খানেক আগে পলাশ নদীতে যায় গোসল করতে। ওখানকার ছেলেরা ওকে মিষ্টির লোভ দেখিয়ে বলে মেয়েরা যেখানে জামাকাপড় বদলায় সেখানে উকি দিতে। মিষ্টির লোভে সে তাই করে। সেদিন বেশ মার খেতে হয়েছিল পলাশকে। তারপর হেরোনা তার ভাইয়ের কাছে পলাশকে পাঠিয়ে দেয়। তারপর আর বাড়িতে আসেনি। ছেলেকে নিয়ে বেশ চিন্তিত হেরোনা। এই বোকা ছেলেটা কবে একটু ভালো মন্দ বুঝবে? গ্রামের মাতব্বর ইলিয়াস আলী খুবই ভালো একজন লোক। শায়ের গ্রামে খুব একটা আসত না, তবুও শায়েরকে তিনি খুব পছন্দ করতেন। তাই তো তিনি স্বেচ্ছায় শায়েরকে কাজে নিয়েছেন। শায়েরের কাজ হল মালপত্রের হিসাব রাখা। প্রতিদিন কত মাল আসছে যাচ্ছে তা লিখে রাখে সে। লোকদের নানান ধরনের পরামর্শও দিয়ে থাকে। শায়েরের কাজে আগ্রহ দেখে ইলিয়াস আলী ভারী খুশি হন। তার ছেলে নেই, দুটো মেয়ে। এই বয়সে কাজ সামলাতে হিমশিম খান তিনি। বড় মেয়েকে বিয়ে দিয়ে ভেবেছিলেন জামাই তার ব্যবসা দেখবে। কিন্তু ভাগ্যক্রমে এমন জামাই তিনি পেয়েছেন যে সে ব্যবসার কিছুই বুঝে না। অবশেষে শায়েরকে পেয়ে তিনি ভীষণ খুশি। শায়ের টেবিলে বসে খাতা দেখছে। ইলিয়াস আলী ওর পাশে চেয়ার টেনে বসল। শায়ের বলল, কেমন আছেন চাচা? আল্লাহর রহমতে ভালোই আছি বাবা। তুমি এসে বড় উপকার করলে। আমি জেনে খুব খুশি হয়েছি যে তুমি এখন থেকে গ্রামেই থাকবে। জি চাচা, আপনাদের দোয়া আমাকে গ্রামে ফিরিয়ে এনেছে। ইলিয়াস আলী ইতস্তত করছে। হয়তো তিনি কিছু বলতে চান। শায়ের তা বুঝতে পেরে বলল, চাচা আপনি কিছু বলতে চাইলে নির্ভয়ে বলতে পারেন। আসলো সেহরান, বড়ই দুঃখে আছি। বড় জামাই তো কিছুই জানে না। ভাবতাছি ছোট মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দেব যাতে ছোট জামাই আমার ব্যবসা দেখতে পারে। ভালো তো। আপনি চাইলে আমিও খুঁজে দেখতে পারি। বাবা সেহরান এলিনার মা তোমাকে পাত্র হিসেবে খুব পছন্দ করে। তোমার হাতে মেয়েকে তুলে দিতে পারলে খুশি হবে খুব। শায়ের চমকাল না। ও আগেই কিছুটা আন্দাজ করেছিল। তাই অত্যন্ত বিনয়ের সুরে সে বলতে লাগল, চাচা আপনি হয়তো জানেন না। অবশ্য আমার বাড়ির আশেপাশের মানুষই শুধু জানে আমি বিবাহিত। সেজন্য আপনিও হয়তো জানেন না। আমাকে ক্ষমা করবেন। চমকে গেলেন ইলিয়াস আলী। সাথে হতাশাগ্রস্তও হলেন। কিছুক্ষণ মৌনতা পালন করে হাসি মুখে বললেন, আমি তো জানতাম না বাবা। না জেনে বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আপনি আমার বাবার মতো। কিছু মনে করব কেন? আচ্ছা ঠিক আছে। তাহলে নতুন বউকে নিয়ে কাল আমাদের বাড়িতে আসবে। তোমাদের দাওয়াত রইল। না আসলো আমি বেজার হব। শায়ের হেসে সম্মতি দিল। সে পরীকে নিয়ে যাবে ওনার বাড়িতে। ইলিয়াস চলে গেলে শায়ের নিজের কাজে মন দিল। কাজের সময় যেন কাটে না, অথচ পরীর সাথে কাটানো সময়টা যেন দ্রুত চলে যায়। দুপুর হতেই ফিরে এলো শায়ের। পরী তখন গোসল সেরে উঠোনে শাড়ি মেলছে। শায়ের তা কিছুক্ষণ নির্বিঘ্নে পর্যবেক্ষণ করল। পরী পেছনে ফিরে শায়েরকে দেখেই সেদিকে এগিয়ে গেল। শায়েরের মুখের দিকে তাকিয়ে দেখল ঘাম ঝরছে কপাল বেয়ে। পরী নিজের আঁচল শায়েরের দিকে এগিয়ে দিয়ে বলে, ঘাম ঝরছে আপনার? মুছে নিন। আপনি মুছে দিল মন্দ হয় না। পরী বিনা বাক্যে ঘাম মুছে দিয়ে শায়েরকে নিয়ে ঘরে আসে। হাত পাখা এনে শায়েরকে বাতাস করতে করতে বলে,
রৌদ্রের মধ্যে ছাতাটা নিয়ে গেলেই পারেন। হুমম, আমি রোজ দুপুরে না এসেও পারতাম। কেন আসি জানেন কি? পড়ি না সূচক মাথা নাড়ায়। আপনি যখন রোজ দুপুরে গোসল করে ভেজা চুলে গামছা পেঁচিয়ে কাপড় মেলতে যান, তখন আপনাকে সবচাইতে বেশি মোহনীয় লাগে। এই দৃশ্যটা আমি প্রতিদিন দেখতে চাই। আপনি নিজেও জানেন না যে তখন কতটা স্নিগ্ধ লাগে আপনাকে। পাখা ঘুরানো থেমে গেল পরীর। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে রইল শায়েরের পানে। শায়ের বলেছিল তার ভালোবাসা পরীকে রোজ কাঁদাবে, সেজন্য কি এই মুহূর্তে চোখ ঝাপসা হয়ে আসছে পরীর? পরী খেয়াল করল তার চোখ থেকে এখনই নোনাজল গড়িয়ে পড়বে। শায়ের বসা থেকে চট করে দাঁড়িয়ে আগলে নিল পরীকে। চোখের জল পড়ার আগেই তা মুছে দিল। গালে হাত রেখে পরম স্নেহে চুম্বন করল পরীর গলায়। তখনই ভারী কিছু টিনের চালে পড়তেই শায়ের পরী ছিটকে দূরে সরে গেল। কি হয়েছে তা দেখার জন্য শায়ের বাইরে এলো। দেখল উঠোনে একটা বড়সড় নারকেল পড়ে আছে। এটাই সম্ভবত চালের উপর পড়েছে। তখনই নারকেল গাছ থেকে পলাশের কণ্ঠস্বর ভেসে আসে, সেহরান ভাই সরেন, নাইলে আপনের মাথায় পড়ব। ছোট্ট টিনের ঘরের চারিদিক দিয়ে বেড়া দেওয়া। কলপার রান্নাঘরের চারিদিকও ঢাকা। শায়েরের ঘরটা খুব বেশি জায়গা জুড়ে নয়। বেড়ার ধার ঘেঁষে বড় একটা নারকেল গাছ। বেশ বড় বড় নারকেল ধরেছে তাতে। ভর দুপুরে পলাশের ইচ্ছা করছে পিঠা খাবে। হেরোনার কাছে বায়না ধরতেই তিনি বললেন নারকেল পাড়ার জন্য। হুট করেই সে গাছে চেপে বসে আর বিপত্তি ঘটায়। শায়ের বুঝতে পেরেছে এই ছেলেটা যতদিন বাড়িতে থাকবে কাউকে শান্তিতে থাকতে দিবে না। খুসিনাও চলে এসেছে। তিনি হেরোনার ঘরের সামনে গিয়ে গলা ছেড়ে বলতে লাগলেন, ও হেরো, তোর বলদ দামড়া পোলা কি মানুষ হইব না? এই ভর দুপুরে গাছে উইঠা কি করতাসে? হেরোনা ও তেরে এলেন ঘর থেকে, তাতে তোমার কি? আমার পোলায় পিঠা খাইব। তোমার এত বাধে কেন? ঘরের চালে নারকেল ফালাইছে। ঘরটা তো খাইব। পোলা নামা। নামব না আমার পোলা। আমি দেখছি আমার পোলার ভালা তোমার সহ্য হয় না। তা দূরে যাও না। এইহানে আহো কেন? শায়ের ধমকে পলাশকে গাছ থেকে নামায়। চালের টিন দেব গেছে কিছুটা। এটাকে ঠিক করতে হবে, নয়তো বাদল দিনে বৃষ্টির পানি পড়বে। ঝামেলা ছাড়া এই ছেলে আর কিছুই করতে পারে না। বছর খানেক আগে যে ঘটনা ঘটিয়েছে তারপর এখন বাড়িতে এসেছে। বাইরের কেউ দেখলে আস্ত রাখবে না ওকে। কয়েকদিন পরই চলে যাবে সে। তাই হেরোনা আদর যত্ন করছেন ছেলেকে। এই মুহূর্তে হেরোনার সাথে ঝগড়ার কোনো মানেই হয় না। খুসিনা যা বলার বলুক। তাই শায়ের আর সেদিকে এগোল না। নিজ গন্তব্যে সে চলে গেল। কিন্তু নারকেল গাছটা আর সে রাখল না। পরের দিন লোক দিয়ে কেটে ফেলল। হেরোনার রাগ হলেও কিছু বলতে পারলেন না। কেননা শায়েরের বাবার জমি শায়েরের চাচারা মিলে দখল করে রেখেছে। শায়েরের দাদা তার সমস্ত সম্পত্তি 4 ছেলেকে ভাগ করে দিয়ে গিয়েছেন। একমাত্র ছেলে হওয়াতে বাবার সম্পত্তি শায়ের পেয়েছে। কম করে বিঘা 2 কিংবা তার থেকে একটু কম হবে। শায়ের কখনোই নিজের সম্পত্তি চায়নি। এখন কিছু বললে শায়ের যদি তার সম্পত্তির অধিকার চেয়ে বসে, হেরোনা কিছুতেই তা হতে দেব না। তাই তিনি আগ বাড়িয়ে কিছু বললেন না। বাকি 2 যা কেউ চুপ থাকতে বললেন। তবে চিন্তা হেরোনার গেল না। কেননা শায়ের এখন বিয়ে করেছে। বাচ্চা হলেই তো শায়ের নিজের ভাগ বুঝে নেবে। এজন্য বেশ চিন্তা হয় হেরোনার। জমিদার বাড়ির সামনে ভিড় জমিয়েছে গ্রামের শত শত মানুষ। মহিলারা আঁচলে মুখ ঢেকে অন্দরে যাচ্ছেন আবার বের হচ্ছেন। চোখের পানি ফেলছেন কেউ কেউ। বাইরের লোকজন বাঁশ কেটে এনে রাখছেন। কয়েকজন মিলে কবর খুঁড়ছেন জমিদার বাড়ির পাশে থাকা কবরস্থানে। গরুর গাড়িটি এসে থামতেই আগে নামল শায়ের। তারপর পরী।
ভিড় জমানো শ্রোতারা রাস্তা দিল পরীকে ভেতরে যাওয়ার। পরী ধীর পায়ে অন্দরে ঢুকল। অন্দরের উঠোনে আজ অনেক মহিলারা। সবাইকে এক নজর দেখে নিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল সে। সারিবদ্ধ ঘরগুলো পেরোতে লাগল সে। শেষের আগের ঘরটাতে ঢুকতেই পরিচিত মুখগুলো দেখতে পেল পরী। মালা জেসমিন মেঝেতে বসে আছে। রূপালী পালঙ্কের উপর বসে আছে। আবেরজানের পুরো শরীর চাদরে ঢাকা। কাল রাতে পরলোক গমন করেন আবেরজান। পরীকে রাতেই খবর পাঠানো হয়। খবর পাওয়ার পর সায়ের দেরি করেনি। তখনই নূরনগরের উদ্দেশ্যে রওনা হয় পরীকে নিয়ে। দীর্ঘ ৮ মাস পর পরী নিজ বাড়িতে পা রেখেছে। কাজের জন্য সায়ের সময় পাচ্ছিল না বিধায় আসতে পারে না। কিন্তু আবেরজানের মৃত্যুর খবর শুনে তো আর থাকা যায় না। ইলিয়াসকে না জানিয়েই আসতে হল। পরী রূপালীর পাশে গিয়ে বসতেই রূপালী ওকে ধরে কেঁদে উঠল, বলল, দাদি আর নেই রে পরী। আমাদের ছেড়ে চলে গেছে। পরী শক্ত করে জড়িয়ে ধরে বোনকে। তবে ওর খারাপ লাগলেও চোখে পানি আসল না। কারণ আবেরজানের জন্য মালার জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছিল। তার কটু কথাতে মালা কষ্ট পেত। সেজন্য পরী দাদিকে খুব একটা পছন্দ করত না। তাই তার মৃত্যুতে এত শোক পালন করার কোনো মানেই হয় না বলে পরীর ধারণা। তবে মুখ ফুটে সে কিছুই বলে না। জেসমিন আর মালা গুনগুন করে কেঁদে যাচ্ছেন। শাশুড়ি যেমনই হোক না কেন মা বলে ডেকেছেন এতদিন। সম্মান দিয়েছেন, সেই মানুষটা আজকে সবাইকে ছেড়ে চলে গেছেন। কষ্ট তো হবেই। মহিলারা ধরাধরি করে আবেরজানকে নিচে নামালো। গোসল করালো গরম পানি দিয়ে। তারপর সাদা কাফনে মুড়ে দিয়ে খাটিয়ায় শুইয়ে দিল। আগরবাতি আর গোলাপ জলের গন্ধে চারিদিক ভরে উঠেছে। আবেরজানকে নিয়ে যাওয়ার আগে শেষ দেখা দেখতে এলো সবাই। পরী খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে। তার স্থির দৃষ্টি আবেরজানের বন্ধ চোখে। একসময় কতই না এই মহিলার মৃত্যু কামনা করেছে সে। তখন অত কিছু বোঝেনি। কিন্তু এখন একটু হলেও কষ্ট হচ্ছে। নিজের রক্ত বলে কথা। রূপালী হুট করেই আবেরজানের পা জড়িয়ে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলতে লাগল, মাফ করে দিও দাদি। না জেনে অনেক কথা বলেছি তোমাকে। ভুল বুঝেছি, বেঁচে থাকতে বুঝতে পারিনি। মাফ করো তুমি। মালা আঁচলে মুখ ঢেকে কাঁদেন। শেষ বিদায় সবাই চোখের পানিতেই দেয়। সে যত খারাপ মানুষ হোক না কেন। কেননা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষেরও আপনজন আছে। কারো না কারো ভালোবাসা সেও পায়। বিদায় নিয়ে চলে গেল আবেরজান। পুরো অন্দর শান্ত এখন। ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর যেমন শান্ত হয় পরিবেশ, ঠিক তেমনি মানুষজন একে একে চলে গেছে নিজ গৃহে। অন্দরের বারান্দায় বসে আছে সবাই। কুসুম আর শেফালি ভাত ডাল ঘরে নিচ্ছে। কেউ মারা গেলে সে বাড়িতে 3 দিনের মধ্যে চুলায় আগুন জ্বালানো নিষেধ। তাই প্রতিবেশীরা রান্না করে দিয়ে যাচ্ছে। যারা কবর খুঁড়ছেন এবং বাকি কাজ করেছেন তাদের খাইয়ে বিদায় করা হয়েছে। ঘরের মহিলারা শুধু বাকি আছে। কুসুম কাউকে খেতে ডাকার সাহস পাচ্ছে না। কারো মন তো ভালো নেই। কেউ তো খাবে না বলে মনে হয়। কুসুম পরীর অভিব্যক্ত বুঝতে পেরে সেদিকে এগোয়। গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে কুসুম? কুসুম অত্যন্ত নিচু গলায় বলে, কাইল রাইত থাইকা সবাই না খাওয়া আপা। আচ্ছা চল রান্নাঘরে। সব গুছিয়ে আমি সবাইকে খেতে ডাকছি। কুসুম আর পরী রান্নাঘরে গেল। সব কিছু এলোমেলো হয়ে আছে। পরী কুসুমের হাতে হাত লাগিয়ে সব গোছাতে লাগল। গেরামে যে কি হইল, খালি মানুষ মরতেই থাহে। আল্লাহ কোনো গজব ফালাইল তা তিনিই ভালো জানে। আল্লাহ যাদের পছন্দ করেন তাদের সবসময়ই পরীক্ষা করেন। কি জানি আমাদের উপর এত পরীক্ষা কেন করছেন।
পরী একটু চুপ থেকে কুসুমকে জিজ্ঞেস করে, বিন্দুর খুনিদের কি খবর কুসুম? আমি দূরে থাকি বিধায় কোনো খবর পাই না। তুই জানিস? হঠাৎ করেই মনমরা হয়ে গেল কুসুম। মনে হচ্ছে রাজ্যের কষ্ট তার ভেতরে চাপা পড়েছে। সে বলে, কি কমু আপা? বিন্দু তো গেল, লগে তার সম্পানরেও নিয়া গেল। পরীর হাত থেমে গেল। ডালের বাটিটা রেখে বলল, সম্পান মাঝি। কি বলছিস কুসুম? ভালো করে বল। আপনি জানবেন কেমনে আপা? আপনি তো অনেক দূরে থাহেন। আপনি এই বাড়ি থাইকা যাওয়ার 7 দিন পর সম্পান গলায় দড়ি দিছে আপা। বিন্দুরে যেই গাছে ঝুলাই ছিল হেই ডালেই ফাঁসি দিছে। সম্পানের মা পাগল হইয়া গেছে আপা। পরী নিশ্চুপ রইল কিছুক্ষণ। সম্পান যে এভাবে আত্মহুতি করবে তা ভাবেনি পরী। সম্পানের জন্য খারাপ লাগছে। বিন্দুকে ছাড়া বেঁচে থাকা কঠিন বলেই ছেলেটা নিজেকে শেষ করে দিল। ওদের ভালোবাসার পরিণতি এতটা কঠিন না হলেও পারত। কেন জানি আজ পরীর কষ্ট হল না। কষ্ট পেতে পেতে সে হাঁপিয়ে গেছে। পরী আর ভাবতে পারল না সম্পানকে নিয়ে। সে বাটিতে ডাল তুলতে তুলতে বলল, আর কিছু নেই কুসুম? শুধু ডাল? হ আপা। আর কিছু নাই। সকাল সকাল সবাই তাড়াতাড়ি কইরা ডাল রান্না করছে। পরী চুপ থাকল, ভাবল সায়ের তো ডাল পছন্দ করে না। ও বাড়িতে শুধু পরী আর ফুপুই ডাল খেত। কিন্তু আজকে সায়ের খেয়েছে তো। পরী চোখ তুলে কুসুমের দিকে তাকালো, বলল, উনি কি খেয়েছে কুসুম? সায়ের ভাই? খাইছে তো। তুই দেখেছিস? আমি নিজে খাওয়াইছি তারে। ওহ! আর কোনো বাক্য ব্যয় করল না কেউ। পরী সবকিছুই গুছিয়ে বাইরে এলো। প্রথমে কেউ খেতে না চাইলেও পরী জোর করেই সবাইকে নিয়ে গেল। তবে পেট ভরে কারো খাওয়া হল না। সবাই কোনোরকম খেয়ে নিজ ঘরে চলে গেল। পরী ও ঘরে গেল। সায়ের জানালার ধারে দাঁড়িয়ে আছে। পরী একবার ওকে দেখে নিয়ে আলমারি খুলে একটা শাড়ি বের করল। আলমারি খোলার শব্দে সায়ের ফিরে তাকাল। পরীর চোখে চোখ পড়তেই পরী সেদিকে এগিয়ে গেল। বলল, গোসল করেছেন? হুম। খেয়েছেন? আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। সায়ের নিঃশব্দে হাসল। পরীর দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, আমি না খেলে কখনো খেয়েছেন আপনি? জেনেও প্রশ্ন করছেন? পরী প্রসঙ্গ পাল্টে বলে, আপনি কি জানেন সম্পান মাঝির কথা? সম্পান? না তো, কোথায় সম্পান? সম্পান মাঝি আত্মহত্যা করেছে। চমকালো সায়ের। পরীর দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল সে। পরী বলল, আমিও আজকে শুনলাম। কুসুম বলেছে। আমার বিন্দুর জন্য নিজের জীবনটা দিয়ে দিল সে। জীবন উৎসর্গ করে কি ভালোবাসা প্রমাণ করা যায় পরিজান? আমার থেকে তা আপনি ভালো জানেন। আপনার থেকেই তো ভালোবাসা শিখছি আমি। প্রতিদিন আপনার ভালোবাসার নতুন রূপের সাথে পরিচিত হই আমি। আপনিই বলুন, আমি যদি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করি তাহলে আপনাকে ভালোবাসবে কে পরিজান? জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করা যায়? তাহলে শাহজাহান কেন তাজমহল বানিয়েছিল? সেও তো পারত তার প্রিয়তমার জন্য জীবন দিয়ে দিতে। সবার ভালোবাসা প্রকাশের ধরন এক হয় না। ভালোবাসা প্রমাণ করার জন্য কেউ জীবন দেয় আর কেউ হাতে হাত রেখে সারা জীবন একসাথে চলার অঙ্গীকার করে। ভালোবাসা সম্পর্কে সবার চিন্তাধারা ভিন্ন হলেও ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় সময় এবং পরিস্থিতি। সময়ের বেড়াজালে আটকে যায় সব। পাল্টে যায় ভাগ্য লিখন। গামছা আর শাড়ি হাতে নিয়ে ধৈর্যহীন চোখে সায়েরকে দেখছে পরী। সবসময় অদ্ভুত লাগে সায়েরকে। যখন সায়ের কথা বলে তখন ওর চোখ থেকে চোখ ফেরানো দেয়।
পরী আটকে যায় সুরমা পরিহিত ওই চোখে। পরী বলে ওঠে, আপনার পরিজনকে ভালোবাসতে হলে আপনাকে বেঁচে থাকতে হবে মালি সাহেব। আপনার ভালোবাসা ছাড়া পরিজান আর কিছু চায় না। সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছে। জানেন কি? পরী মাথা নেড়ে বলে, হুমম। ভারতের সম্রাট শাহজাহান, তার স্ত্রীর নাম মুমতাজ। স্ত্রীকে তিনি এতটাই ভালোবাসতেন যে তার জন্য বিশাল বড় তাজমহল বানিয়েছেন। ইতিহাস সেরা সে মহল। তিনি তার ভালোবাসা প্রমাণ করার জন্য তাজমহল বানিয়েছেন। আপনি কিভাবে প্রমাণ করবেন? শায়ের মৃদু হেসে জবাব দিল, শাহজাহানের মতো তাজমহল বানাতে পারব না বলে কি আমার ভালোবাসা মিথ্যা পরিজান? এখন সারা বিশ্ব দেখলেও মুমতাজ কিন্তু তাজমহল দেখেনি। আমি চাই না আমার অনুপস্থিতিতে আপনি আপনার ভালোবাসা প্রমাণ দিন। কারণ আপনার চোখে আমি প্রতিদিন প্রমাণ পাই। শুধু এটুকুই আমার পাওয়া। তাজমহলেই কি শুধু ভালোবাসা হয়? কুঁড়ে ঘরে হয় না বুঝি? শায়ের উত্তর না দিয়ে হাসল। পরী আর সময় ব্যয় করে না। শায়েরকে তার জন্য অপেক্ষা করতে বলে সে গোসলে চলে যায়। রূপালী তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে। পরী তখন রূপালীর ঘরে গেল। মনমরা হয়ে বসে আছে রূপালী। পরীকে দেখে সে হালকা হাসার চেষ্টা করে। পরী হাত বাড়িয়ে দিল ছোট্ট পিকুলের দিকে। পিকুল এখন বসতে পারে। পরীকে দেখে সে এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার পরীর দিকে তাকায়। পরী অবিকল তার মায়ের মতো সুন্দর। মায়ের থেকে একটু বেশি বলা চলে। তবে পরীর হাসিটা যেন রূপালীর মতোই। পিকুল ঝাঁপিয়ে পড়ে পরীর কোলে। পরীর বুকের সাথে মিশে থাকে সে। রূপালী বলে, দেখ, জন্মের পর তো তোকে পায়নি বলতে গেলে। কি সুন্দর খালামনিকে চিনে নিয়েছে। কেন চিনবে না? আমাদের রক্ত না। আমার কাছে আসবে না তো কার কাছে যাবে? তাই তো দেখছি। দাদিকে কি ভুল বুঝেছ আপা? কোনো ভুলের মাফ চাইছিলে তুমি? হঠাৎ করেই রূপালী চুপ করে গেল। এদিক ওদিক পলক ফেলে চোখ আড়ালে ব্যস্ত হল সে। পরী আবারও জিজ্ঞেস করতেই সে বলে, অনেক কটু কথা শুনিয়েছি তাকে। বুড়ো মানুষ, আমার ঠিক হয়নি দাদির সাথে খারাপ আচরণ করা। তাই মাফ চাইলাম। পরী পিকুলের গালে হাত বুলাতে বুলাতে বলল, সেজন্য এভাবে বলার মানুষ তুমি নও আপা। আমি জানি তুমি দাদিকে কতটা অপছন্দ করতে। কিন্তু সে কি এমন মহান কাজ করল যে তার কাছে এভাবের মাফ চাইবে? তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছ। রূপালী দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যিই আমি দাদিকে চিনতে অনেক দেরি করে ফেলেছি। মানুষের বাইরের সত্তা দেখা গেলেও ভেতরের সত্তা বোঝা কঠিন। তুইও বুঝবি পরী। সময় এলেই বুঝবি। সময়ের অপেক্ষা করতে পারব না। তুমিই বলো। কিছু কিছু প্রশ্নের উত্তর সময়ের থেকে নিতে হয়। তাহলে সেই উত্তর থেকে অনেক কিছু জানা যায়। এখন বল, একটা প্রশ্নের উত্তর নিবি নাকি অনেক প্রশ্নের? জবাব না দিয়ে রূপালীর দিকে তাকিয়ে রইল পরী। এই মুহূর্তে বোনের ভাবমূর্তি বুঝতে অক্ষম সে। সবকিছু ধোঁয়াশা মনে হচ্ছে। পরীর মনে হচ্ছে ওর সামনে যা কিছু আছে তা শুধুমাত্রই আবছা, মেঘে ঢাকা সবকিছু। মেঘ কেটে গেলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। 3 দিন পর মিলাদের আয়োজন করা হয়। হুজুর ডেকে এনে ঘরেই সবকিছু সম্পন্ন করা হয়। এই 3 দিন পরী আর শায়ের জমিদার বাড়িতে থাকলেও এখন তাদের চলে যেতে হবে। পরী কেন যেন থাকতে ইচ্ছা করলেও থাকা হয়ে ওঠে না। শায়ের তাকে ফেলে যেতে নারাজ। তাই স্বামীকে ফেলে তার থাকা হয়ে ওঠে না। যাওয়ার আগে আবেরজানের কবর দর্শনে গেল সে। ইতিমধ্যে বাঁশের বেড়া দেওয়া হয়ে গেছে। একদিন মাটির নিচে সবাইকে যেতে হবে। আগে কিংবা পরে, যেতে হবেই।
তবে ইমানের সাথে যাওয়াই শ্রেয়। পরী জানে নাকি এমন ভালো কাজ আবেরজান করেছে যার জন্য রূপালী আজ এত আফসোস করছে তার জন্য। বোনের কথামতো সে সময়ের থেকে সব জবাব নেবে বলে মন স্থির করেছে। শায়ের পরীর পাশে এসে দাঁড়িয়ে বলে, আমাদের যেতে হবে পরীজান, চলুন। পরী শায়েরের দিকে এক পলক তাকিয়ে আবার কবরের দিকে তাকালো, বলল, কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। সব শত্রুতা, বিরোধিতা, হিংস্রতা, এমনকি ভালোবাসাও এখানে স্থির। তাহলে কেন এত দ্বন্দ্ব মানুষের মাঝে? কেন সবাই কবরে যাওয়ার প্রস্তুতি নেয় না? সবার মস্তিষ্ক একই রকম দেখতে হলেও চিন্তাধারা এক নয় পরিযান। সবাই যদি আপনার মতো ভাবত তাহলে সবাই ভালোবাসাতে পূর্ণ থাকত। ঠিক আপনার মতো। অতঃপর পরীর হাত ধরে নিয়ে গেল শায়ের। যাওয়ার আগে বাড়িটাকে ভালোভাবে দেখে নিল পরী। এই কি সেই বাড়ি যে বাড়িতে পরী ছিল? সবকিছুই স্বাভাবিক থাকলেও পরীর কাছে সবকিছু অস্বাভাবিক লাগছে। পরীকে অন্যমনস্ক দেখে শায়ের জিজ্ঞেস করে, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? পরী জবাব দিল, আমার কেন জানি মনে হচ্ছে এই জমিদার বাড়িতে কিছু একটা হচ্ছে, যা আমার অজানা। কিন্তু আম্মা, আপা, কুসুম, শেফালি, দাদি এবং জুম্মান জানে। কি এমন হয়েছে সবার? হয়তো আপনার দাদির মৃত্যুতে সবাই কষ্ট পেয়েছে, তাই এরকম লাগছে সবাইকে। না। আমি কুসুমকে দেখেছি, রান্নাঘরে ওর সাথে খাবার বাড়ার সময় ওর হাত অস্বাভাবিকভাবে কাঁপছিল। এমনকি পুরো শরীরও। সামান্য বিষয় নিয়ে বেশি ভয় পাচ্ছিল। ওর ঘাড়ে একটা ক্ষত ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম। ও বলেছিল পড়ে গিয়েছিল। আমি নিশ্চিত কেউ ওকে আঘাত করেছে। আর জুম্মানকে তো এই 3 দিনে দেখলামই না। যে ছেলেটা আমার এত পাগল সেই ছেলেটার মুখ আমি 3 দিনে দেখলামই না। কিছু তো একটা হয়েছে। আম্মা, আপা, বাকি সবাই আড়াল করছে আমার থেকে। আপনার যদি সেরকম কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি থাকতে পারেন। আমি বাধা দেবও না। পরী নিশ্চুপ রইল। শায়েরকে একা ছাড়তে ওর মন সায় দিচ্ছে না। কেননা মানুষটা তাকে ছাড়া থাকতে পারবে না। পরী যে তার অভ্যাসে পরিণত হয়েছে। তাছাড়া পরী নিজেও থাকতে পারবে না। যে মানুষটির ঘুমন্ত চেহারা দেখে ঘুম ভাঙে, যার স্পর্শ না পেলে সারা রাত্রি বিনা নিদ্রায় পার হয়, তাকে ছাড়া থাকার কোনো প্রশ্ন আসে না। তাই সব অজানা রহস্য নূরনগরে ফেলে যাচ্ছে শ্বশুরবাড়ি। পরী দীর্ঘশ্বাস ফেলে বলে, ও বাড়ি থেকে চলে আসার পর সবকিছু বদলে গেছে। আপাকে রেখে আসার পর থেকে ভয় আছি আমি। না জানি কোনো হিংস্র পশু থাবা মারে। আপা যে বড়ই দুর্বল প্রকৃতির। আঘাত সে সহ্য করতে পারে না। শায়ের পরীর হাত চেপে ধরে বলল, আপনি চিন্তা করবেন না পরিযান। অন্দরের সব নারীরা সুরক্ষিত। তাদের কেউ ক্ষতি করতে পারবে না। যেখানে ঘরের মানুষ থাবা মারে সেখানে বাইরের লোক কিছু না। আমাকে বলবেন কি হয়েছে? আমার মনে হচ্ছে আপনি সব কথা বলছেন না। আপনিও কিছু লুকিয়ে যাচ্ছেন। পরী আর কথা বলল না। গাড়িতে হেলান দিয়ে বসে রইল। কি বলবে সে শায়েরকে? আখির ওর নিজের কাকা। এই লোকটা যে ওদের 3 বোনের দিকে হাত বাড়িয়েছিল। শায়ের তা জানলে কি করবে? হয়তো কিছু করতে পারবে না। আখিরকে দেখতে শান্তশিষ্ট মনে হলেও সে একজন ভয়ানক মানুষ। না হলে ভাতিজিদের দিকে কে এমন কুৎসিত নজর দেয়? অতীত টানতে চায় না পরী। আর না শায়েরকে বলতে চায়। সূর্য যখন দিগন্ত থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তখনই নবীনগর পৌঁছাল ওরা। ঘরে ফিরতেই চম্পা এসে হাজির হল। পরী মুচকি হেসে চম্পাকে ঘরে আসতে বলে। পরীর সাথে চম্পার এখন ভাব হয়েছে। চম্পা নিজেই এসেছে। পরী তাতে বেশ খুশি,
সে চায় না সম্পর্কে মনোমালিন্য থাকুক। সবাই একসাথে হাসিখুশি থাকাটাই জীবনের বড় পাওয়া। তাই পরি সহজেই এবাড়ির সবার সাথে মিশছে। চম্পা আর চামেলি প্রতিদিন আসে পরীর সাথে গল্প করার জন্য। রাতে সায়ের এখন একটু দেরি করে ফেরে, সেজন্য ওরাও থাকে। কখনো আম, জাম্বুরা, তেঁতুল মেখে তিনজনে কাড়াকাড়ি করে। কখনো ঘরে বসে নায়ক নায়িকার কাহিনী বলে। টেলিভিশন না দেখলেও চম্পা আর চামেলির মুখে অনেক সিনেমার কাহিনী শোনা হয়ে গেছে পরীর। ওদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে পরীর। আজকেও চম্পা এসেছে পরীর সাথে গল্পগুজব করতে। সেই জলপাইয়ের আচার এনেছে পরীর জন্য। পরী হাসি মুখে তা গ্রহণ করে। আচার খেয়ে বেশ প্রশংসা করল। এর আগেও হেরোনার দেওয়া অনেক কিছুই খেয়েছে সে। তার রান্নার হাত খুব ভালো। চম্পা পরীর থেকে বিদায় নিয়ে নিজ ঘরে ফিরে গেল। ঘরে ঢুকতেই হেরোনার মুখোমুখি হল সে। কঠিন দৃষ্টিতে মেয়েকে কিছুক্ষণ দেখে হেসে ফেলল হেরোনা। চম্পাও হাসল, বলল, সব কিছু ঠিকঠাক হইবে তো মা? আমার কথা শুনলে সব ভালা হইব তোর। বাটিটা দে। মেয়ের হাত থেকে আচারের খালি বাটিটা নিয়ে হেরোনা চলে গেল। চম্পা নির্বাক চোখে সায়েরের ঘরের দিকে তাকাল। এই ঘরটাতে সে থাকতে চায়। সায়েরের বধূ হতে চায় তার আকুল মন। তাই তো মায়ের সাথে এক নোংরা খেলায় মেতেছে সে। এতে যে হেরোনার লোভও আছে তা জানে চম্পা। তবুও ভালোবাসার মানুষকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই কাজ করতে বাধ্য করছে চম্পাকে। ওর মতে প্রিয় মানুষকে পাওয়ার জন্য যা কিছুই করুক না কেন তা পাপ না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সাম্রাজ্য থেকে অতি ক্ষুদ্র বিষয়ের লোভ তৈরি করে ধ্বংসলীলা। লোভকারী ব্যক্তিদের শাস্তিও ভয়ানক। আল্লাহ লোভীদের পছন্দ করেন না। তাই তো খোদা হওয়ার লোভ ফেরাউনকে বিশাল সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল। তবে অতি আশ্চর্য বিষয় হচ্ছে ফেরাউন তার নিজের শাস্তি নিজেই লিখে দিয়েছিল জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। নীলনদে পানি আনার জন্য ফেরাউন যখন দোয়া করেন তখন আল্লাহ তার দোয়া কবুল করে নীলনদে পানি ফিরিয়ে দেন এবং জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দেন। তিনি ফেরাউনকে প্রশ্ন করেন, যদি কোনো মনিব তার ভৃত্যকে দুনিয়ার সমস্ত সুখ দেয়, তবুও সেই ভৃত্য তা উপেক্ষা করে নিজেই মনিব সাজতেন চায়, তাহলে তার কিরূপ শাস্তি হওয়া উচিত? উত্তরে ফেরাউন বলেছেন, ওই অকৃতজ্ঞকে এই নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। ফেরাউনের উক্তিটি কাগজে লিখিয়ে নিয়ে চলে যান জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। সেরকম মৃত্যু দেওয়া হয় ফেরাউনকে। সমুদ্রের গভীরে ডুবিয়ে আল্লাহ তাকে শাস্তি দেন। লোভ কখনোই মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না। হেরোনা যার কারণে সবসময়ই আতঙ্কে থাকে। সায়েরের ভাগে যেটুকু সম্পদ রয়েছে তা হাতিয়ে আনতে পারলে বেশ হবে। হেরোনার সাথে তার স্বামী আকবরও আছেন, সাথে বাকি দুই ভাই আর তার বউয়েরাও। তাদের পরিকল্পনার প্রধান হাতিয়ার বানিয়েছে হেরোনার মেয়ে চম্পাকে। সায়ের বলতে পাগল সে এখনও সে সায়েরের চরণ তলে একটু ঠাঁই চায়, যার দরুন মায়ের অন্যায় আবদার সে মেনে নিয়েছে। পরীর সাথে ভাব জমিয়েছে। কথা বলার ছলে এটা ওটা খাওয়ায়, যার সাথে এক বিশেষ ধরনের ওষুধ মেশানো থাকে যা দূরগ্রামের একজন কবিরাজের কাছ থেকে আনিয়েছেন হেরোনা। পরী যাতে সন্তান জন্ম দিতে না পারে এবং সেই সুযোগে চম্পাকে সায়েরের সাথে বিয়ে দিবেন হেরোনা। এই সামান্য সম্পদের জন্য এখন মেয়েকেও উৎসর্গ করেছেন তিনি। চম্পাকে বুঝিয়েছে সায়ের তো পুরুষের জাত, বাচ্চা না হলে মেয়ে মানুষের দাম থাকে না। সে যতই রূপবতী হোক না কেন, তেমন করে পরীকেও সে ছুঁড়ে ফেলে দিবে। তারপর চম্পার সাথে সায়েরের বিয়ে দেবয়ান। চম্পাও খুশি মনে তা মেনে নিয়েছে। মায়ের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সে। কিন্তু সায়েরের পরিজন সম্পর্কে অবগত নন বলেই এসব কাজ করছে হেরোনা।
যদি জানত তাহলে এরকম জঘন্য চিন্তা মাথায় আনত না। শায়ের দুপুরের খাবার খেতে এসেছে। উঠোনে পরীর পরনের শাড়ি দেখে দেখে অবাক হল সে। কেননা শায়ের ফেরা না পর্যন্ত পরী গোসল করে না। শায়ের যেদিন তাকে বলেছিল তার সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে যখন সে গোসল করে কাপড় মেলতে যায়। সেই দৃশ্যটা শায়েরকে উপভোগ করানোর জন্য দুপুরে শায়ের ফেরার পর পরী গোসলে যায়। তাহলে আজকে হলো কি পরীর? ঘরে আসতেই দেখল পরী নামাজ পড়ছে। শুক্রবার বিধায় আজ একটু তাড়াতাড়ি এসেছে শায়ের। সে ভাবছে এখনো তো নামাজের সময় হয়নি। পরক্ষণে ভাবল হয়তো নফল নামাজ পড়ছে। তাই শায়েরও চলে গেল গোসলে। তারপর সেও চলে গেল মসজিদে জুমার নামাজ পড়তে। শুক্রবারে দুপুরের পর বাড়িতেই থাকে শায়ের। নামাজ শেষে ফিরে এসে দেখে পরী অন্যমনস্ক হয়ে বসে আছে। শায়ের পরীর পাশে বসে বলে, আপনার কি মন খারাপ পরিজান? হঠাৎ শায়েরের কথায় চমকে ওঠে পরী। কোনো এক ধ্যানে মগ্ন ছিল সে। শায়েরের কথাতে ধ্যানভঙ্গ হল তার। আপনি কি বাড়ির জন্য চিন্তিত? না, তেমন কিছু না। আপনার চোখ দেখে মনের ভাবনা কিছুটা বুঝতে পারছি। আপনি কি বাড়িতে যেতে চান? তাহলে নিয়ে যাব। না, বাড়িতে আমি যাব না। কদিন হলো তো এসেছি। আমার কিছু হয়নি। তাহলে আপনার মুখে হাসি নেই কেন পরিজান? আমি যেই হাসিটা দেখার জন্য ছুটে আসি সেই হাসিটা আজ কেন দেখতে পেলাম না? আপনি কি আমার কাছে সুখী নন পরিজান? পরী তৎক্ষণাৎ শায়েরের হাত মুঠোয় নিয়ে বলে, আপনি ছাড়া আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কাছেও সুখী থাকতে পারব না। তাই এই প্রশ্ন আপনি কখনোই করবেন না। পরম যত্নে স্ত্রীর গালে হাত রাখল শায়ের। তারপর বলল, তাহলে আমার থেকে কিছু লুকাবেন না। সব বলুন, ভালো লাগবে। পরী শায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। বলে, আপার বাচ্চাকে দেখেছেন? কি সুন্দর, তাই না? পরীর মনোভাব সব বুঝে গেল শায়ের। সেও হাত ধরে পরীর, তারপর বলল, আপনার চাই, তাই তো? ফুপু বলেছিলেন একটা বাচ্চার কথা, কিন্তু। একটু চুপ থেকে পরী বলে, আচ্ছা আমি কি মা হতে পারব না? আল্লাহ চাইলে সব পারেন পরিজান। আপনি ধৈর্য ধরুন। আল্লাহ আপনার সাথে আছেন। কখনো আর এই চিন্তা করবেন না। অনেক দিন তো পার হয়ে গেল। আমার কিছু ভালো লাগছে না। আর ফুপু? বুঝেছি ফুপু আপনাকে চাপ দিচ্ছে, তাই তো? না, ফুপুর ও তো মন চায়, তাই না? তাছাড়া আমিও চাই। এত চিন্তা করবেন না। আপনাকে মনমরা হয়ে থাকতে দেখে ভালো লাগে না আমার। আমার পরিজানকে সবসময়ই হাসিখুশি দেখতে চাই। পরীকে বুকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল শায়ের। না জানি এখন একটা বাচ্চার জন্য পরীকে কথা শুনতে হয়। ভাবনাটা সেটা নিয়ে নয়। ভাবনা হলো পরী তখন কিভাবে নেবে বিষয়টা। নিশ্চয়ই কঠিনভাবে প্রতিবাদ করবে। তখন না অশান্তির সৃষ্টি হয়। মন ভালো করার জন্য পরীকে নিয়ে ঘুরতে বের হল শায়ের। গ্রামের পথে প্রায়শই যায় ওরা। তবে আজকে রাতে বের হয়েছে ওরা। সুধাকরের আলোতে তখন ঝলমল করছে ধরণী। রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। সেই সাথে হাতে হাত রেখে হেঁটে চলছে শায়ের পরী। আলতো করে পরীর বাহু ধরে জড়িয়ে ধরেছে পরীকে। রাতে তো কেউ রাস্তাঘাটে খুব একটা আসে না। ফাঁকা রাস্তাটা দুজনে বেশ উপভোগ করছে। সাথে পরীর মনটাও ভালো হয়ে গেছে। শায়ের বলে, কিছু ভালোবাসা আর কিছু অনুভূতি গোপনে সুন্দর, জানেন কি? না তো। আপনার কাছে প্রথম শুনলাম। আপনার প্রতি আমার সকল অনুভূতি, ভালোবাসা সবই ছিল গোপন। কখনোই ভাবিনি আপনি আমার ভাগ্যে আছেন। আমি চাঁদের আশা করিনি, চাঁদের আলোতেই খুশি ছিলাম।
কিন্তু বিধাতা যে আকাশসহ চাঁদটাকেই আমাকে দিয়ে দিল। চাঁদের থেকে চোখ সরিয়ে পরীর দিকে তাকিয়ে শায়ের বলে, যে রাতে আপনাকে প্রথম দেখেছিলাম খুব দীর্ঘ একটা রাত ছিল। আপনাকে দেখার পর কাকভেজা চোখ নিয়ে শুধু অস্থিরতায় ছটফট করেছিলাম বাকি রাতটুকু। আপনাকে আরেকটিবার দেখার জন্য ব্যাকুল হয়েছিলাম, কিন্তু সেই দেখা দিল বিয়ের রাতে। কত অপেক্ষা করিয়েছেন আমাকে ভাবতে পারছেন? কিন্তু আপনার চোখে কখনোই সেই অনুভূতি দেখিনি মালি সাহেব। কিভাবে এত সব গোপন রাখেন আপনি? আমার সবচেয়ে গোপন জিনিসটা কি জানেন? মাথা নেড়ে না বুঝায় পড়ি। শায়ের তখন পকেট থেকে কিছু একটা বের করে। চাঁদের রূপালী আলোতে চিকচিক করে উঠল নুপুরটা। পরী এবার ভীষণ অবাক হল। এই সেই হারিয়ে যাওয়া নুপুর, যেটা পাগলের মতো খুঁজেছে পরী। আর সেটা কি না শায়েরের কাছে ছিল? সে বুঝতেই পারেনি। পরী জিজ্ঞেস করে, এটা আপনার কাছে ছিল? তবে আপনি তখন বলেননি কেন? তখন তো জানতাম না যে এই নুপুরের মালিক আমার হবে, তাই যত্নে লুকিয়ে রেখেছিলাম। এখন বুঝতে পারছেন তো আমার ভালোবাসা কতটা গোপন ছিল। বিনিময়ে হাসল পরী। শায়ের হাঁটু মুড়ে বসে নুপুরটা পরিয়ে দিল পরীকে। শায়ের উঠে দাঁড়ানোর আগেই কারো সাথে ধাক্কা লাগে পরীর। ধাক্কাটা খুব জোরে লাগতে সরে আসে সে। পেছনে ফিরে কাউকে দ্রুত পদে চলে যেতে দেখল পরী। শায়ের উঠে দাঁড়ালো, পরীকে ধরে বলল, আপনার লাগেনি তো? পরী আগন্তুকের দিকে তাকিয়েছিল তখনও। শায়ের বলল, এই যে দাঁড়ান। চোখে দেখেন না? এভাবে ধাক্কা দিল মেজ কাকি। শায়ের অবাক হল, বলল, মেজ কাকি? আপনি চিনলেন কিভাবে? পরী তীক্ষ্ণ দৃষ্টিতে রিনার দিকে তাকিয়ে বলে, তার চাল চলন আমি খুব ভালো করে চিনি। সে যেই সুগন্ধি তেল মাখে তার গন্ধটাও পেয়েছি। কিন্তু মেজ কাকি এত রাতে কোথায় গিয়েছিলেন? শায়ের নিজেও তা খেয়াল করে। সত্যিই তো কোথায় যেতে পারে সে? এসব চিন্তা করতে করতে বাড়িতে চলে আসে ওরা। শায়ের কিছু না ভাবলেও পরী ভাবছে। কেননা ইদানিং পরী শায়ের মেজ কাকি রিনা আর হেরোনাকে কথা বলতে দেখে। কিন্তু বিষয়টা এখন বেশ বুঝেছে সে। সাথে খুসিনাকে ঘরে ডেকে নিয়ে কিছু বলে। পরী এতদিন এসবে পাত্তা দিত না। ওরা যা বলে বলুক, ওর কি তাতে। কিন্তু যখন বিষয়টা খুসিনা পর্যন্ত গিয়েছে তখন পরী ভেবেছে কিছু তো ঘাপলা আছে। পরীর ধারণা সঠিক হল যখন খুসিনা পরের দিন এসে শায়েরকে ডাকল। কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে শায়ের। খুসিনা তখন শায়েরকে ডাকতে ডাকতে ঘরে ঢুকল। কামে যাস তুই? হুমম কিছু বলবে তুমি? হ কইতাম। কি কমু? তুই আমার পোলা, তোর ভালার লাইগা কইতে হইব। তোর বউয়ের তো পোলাপান হইব না। বংশধর তো আনন লাগব। নাইলে তোর হইব কি? তাই কইছিলাম তোর বউও থাক। তুই চম্পারে বিয়া কর। পরী যেন স্তব্ধ হয়ে গেল। ফুপু যে এত সহজে কথাটা বলে ফেলবেন তা জানা ছিল না পরীর। এতদিন কতই না ভালোভাবে দিন কাটছিল এই ফুপুর সাথে। আর আজকে এই মানুষটা এত সহজভাবে কথাগুলো বলে দিল। পরী কিছু বলল না, শুধু শায়েরের জবাবের আশাতে চেয়ে রইল। শায়ের শান্ত স্বরেই বলে, আজ বলেছ, তবে দ্বিতীয়বার যেন তোমার মুখে এ কথা না শুনি ফুপু। কেন কমু না সেহরান? তোর কি বাপ হবার ইচ্ছা করে না? দেখ সব ভাইবা দেখছি আমি। তাই তোর বউর সামনেই কইলাম, তুই বিয়া কর। দেখবি সব ঠিক হইয়া যাইব। শায়ের এবার খুব রেগে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, পরিজান থাকলেই চলবে আমার। চাই না আমার বাচ্চা। আর তোমাকে কে বলল আমার বউয়ের বাচ্চা হবে না? খুসিনা কোনো জবাব দিল না।
জবাব দিল পরী, বড় কাকি বলেছে তাই না ফুপু? এবার ও জবাব দিলেন না তিনি। কথাটা তো হেরোনা বলেছে খুসিনাকে। খুসিনা আগেও চেয়েছিল চম্পা শায়রের বউ হোক। এখন যখন পরী মা হতে পারবে না জেনেছে, তখন চম্পার সাথে শায়রের বিয়ে হলেই ভালো হবে। এই ভেবে খুসিনা রাজি হয়েছেন। বড় কাকি কিভাবে জানল আমি মা হতে অক্ষম? তিনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? খুসিনা এবার মুখ খুললেন, চম্পা তোমাগো কইতে হুনছে। শায়ের আর পরী একে অপরের দিকে তাকাল। ওরা কবে এসব নিয়ে আলোচনা করল? আর চম্পা শুনলই বা কিভাবে? পরীর মাথাটা ঘুরে গেল। ভালো ব্যবহার করাটা কি তাহলে চম্পার নাটক ছিল? অতঃপর রাগে পরীর চেহারাটা লালবর্ণ ধারণ করল। ওর জীবনে বিশ্বাসঘাতকের জায়গা এক চুলও নেই। চলবে ইনশাআল্লাহ।